গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবপ্রিয়াস ডেলি লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এই যে ইন্ট্রোটা দিলাম, এটা কিন্তু যখন আমি প্রথম আমার ব্লগ শুরু করি ঠিক তখন কিন্তু আমি এইভাবে ইন্ট্রোটা দিতাম। তারপর আস্তে আস্তে আমার ব্লগিং স্টাইল, আমার ইন্ট্রো স্টাইল সমস্তটাই একটু একটু করে চেঞ্জ করেছি এবং এখন সম্পূর্ণ অন্যভাবে আমি ভিডিও করি। তো তোমরাই আমাকে আজকে বলো যে আমি আগে যেভাবে ইন্ট্রোটা দিতাম আর আমি এখন যেভাবে ইন্ট্রোটা দিই, তার মধ্যে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। প্লিজ সবাই কিন্তু আমাকে কমেন্ট করো যে আমি আগে যেভাবে আজকে যেমন ইন্ট্রোটা দিলাম, আগে যেমনটা দিতাম তেমনটা ভালো লাগে, নাকি যেরকম আমি প্রতিটা দিন ইন্ট্রো দিই সেইটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো ঘড়িতে এখন বাজে ঠিক 7:45। ওদিকে আমার দিদি চলে এসেছে, কাজকর্ম করছে আর আমার চা খাওয়া হয়ে গেছে। ভীষণ ভয়ে ভয়ে আজকে চাটাও কিন্তু খেয়েছি। জানি না যে দিদি আসবে কি আসবে না, এই সমস্ত একটা দোলাচলের মধ্যে ছিলাম। তো গতকাল যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি নয় ঝড়টড় হয়েছে, অন্যদিকে তো বৃষ্টিও হয়েছিল। আর এই দিদি তো ট্রেন পথে আসে, তো ট্রেন হয়তো লেট ছিল, সেই রকমই আর কি চিন্তাভাবনা করছিলাম। তো দিদি যে ট্রেনে আসে সেইটাতে আসেনি, পরের ট্রেনে এসেছে। আসার পরে না বুক থেকে মনে হলো যেন একটা পাথর সরে গেল। না হলে সময় পেরিয়ে গেলেই একটা টেনশন শুরু হয়ে যায়। গতকাল 7:10-এর মধ্যে এসেছিল, সেই জায়গাতে আজকে 7:30, 7:35। তো টেনশন তো একটু হবেই, কারণ এই বিষয়টা নিয়ে ভীষণ ভুক্তভোগী কিছুদিন ধরে আমি। তো সেই কারণেই কি বলো তো, টেনশনটাই আগে সব থেকে বেশি আসে। তো গতকালের ওয়েদারটা এতটাই ভালো ছিল, এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল গতকাল রাত্রে। কি বলবো, ঘুমটা বহুদিন বাদে মনে হচ্ছে যেন ভালো ঠিকঠাকভাবে হলো। এত গরম পড়েছে যার জন্য না ঘুম রাত্রেবেলায় হয়ই না। অর্ধেক ঘুমোতে ঘুমোতে যে কতটা দেরি হয়ে যায়, কিছুতেই ঘুম আসে না। যদিও বা আসে, আবার তো সকালে তাড়াতাড়ি আমাদের উঠেও পড়তে হয়। তো সেই কারণে ঘুম না ঠিকঠাকভাবে হয় না। দেখবে ঠিকঠাকভাবে যদি রাত্রে ঘুম না হয়, সারাটা দিন যেন কাজে এনার্জি পাওয়া যায় না, কেমন একটা ঝিমঝিম লাগে, একটা কেমন হয় না। তার মধ্যে আবার এক্সট্রা অ্যাডিশন আমার রয়েইছে মাথার যন্ত্রণা। ঘুম ঠিকঠাক না হলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো গতকালের ঘুমটা সত্যি ভীষণ ভীষণ আরামদায়ক হয়েছে, খুব ভালো ঘুমিয়েছি। আর এই যে আমার বাবান এখনও ঘুমোচ্ছে, যদিও বা একটু রাত হয়েছিল শুতে, কারণ কারেন্টটা বারবার যাওয়া আসা করছিল। কিন্তু ওয়েদারটা এত ভালো ছিল যার জন্য না ওই জ্বালা গরমটা ছিল না, কিন্তু একটু মশা কামড়াচ্ছিল। আমরা যেহেতু মশারি টাঙাই না, একটু মশা কামড়াচ্ছিল, যার জন্য ঘুমোতে ঘুমোতে মোটামুটি ওই 12টা 12:30 হয়েছে। কিন্তু তারপরে যতটুকুনি ঘুমিয়েছি না, একদম সলিড ঘুম যাকে বলে, যার জন্য আজকে প্রচুর এনার্জি রয়েছে আমার কাজকর্মের। আর আজকে না তোমাদের দাদা ভাইয়ের কালী পুজো রয়েছে বিকেলে, সন্ধ্যেবেলায় আর কি, বিকেলেই চলে যাবে। গোছানো গাছানো করতেও তো সময় লাগে। তো কালী পুজো রয়েছে, যার জন্য আজকে রবিবার হলেও আজকে আমাকে নিরামিষ রান্নাবান্না করতে হবে। ওর যেদিনকে কালী পুজো থাকে ও তো কিছু খায় না, কিন্তু বাড়িতেও না আমরা নিরামিষ রান্না করি, আমরা সেদিনকে কোনো আঁশ করি না। আমি আগেও দেখে এসেছি, আমার শাশুড়ি মাও এমনভাবেই করতেন, আর আমিও ঠিক তেমনই করি। ও যতই না খাক, বাড়িতে আমরা সেদিনকে আঁশ করি না, নিরামিষ রান্নাবান্নাই করি। তো সেরকমটাই করব। তো চলো, ব্লগটা তো শুরু করে দিলাম। সারাটা দিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ পাশে থেকো। খুব বেশি গরম যখন পড়ে তখন না এই আনুষঙ্গিক কাজগুলো করতে একেবারেই যেন এনার্জি পাই না। কিন্তু গতকালে রাত্রে বেশ সুন্দর আবহাওয়া হওয়াতে ওই যে বললাম, বেশ আজকে অনেকটা এনার্জি পেয়েছি। মনে হচ্ছে যত কাজ রয়েছে সংসারে সমস্ত একদিনে এক নিমেষেই করে ফেলি। তবে হ্যাঁ, সেটা তো সম্ভব নয়। তবে কি জানো তো, সত্যিই আজকে আমার প্রচুর এনার্জি রয়েছে। তো ভাবলাম এনার্জি যখন রয়েছে, চলো আজকে তাহলে একটু অন্য কাজগুলো করা যাক। এই কাজগুলো তো এখন আর প্রতিটা দিন হয় না। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা দিয়েই আজকে বরঞ্চ শুরু করা যাক। বেশ ধুলোবালি পড়েছে, তো ভাবলাম সুন্দর করে একটু মুছে সমস্ত গুছিয়ে রাখি। তবে ওই ছোট ছোট সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, তো এইগুলো না একটু সময় করে নামিয়ে না পরিষ্কার করলে হয় না।
ওগুলো মানে একটা একটা করে নামিয়ে একটা একটা করে মুছে, তাকগুলো মুছে আবার যদি সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে বেশ ভালো হয়। তবে সেই সময়টা কিন্তু এখন নয়, সেই সময়টা ওই বিকেলের পর অথবা সন্ধ্যের পর যখন বেশ খানিকটা সময় পাই তখন করে নিলে বেশ ভালো হয়। তো ভাবলাম ঠিক আছে চলো, পুরো এরকম মানে ডিপ ক্লিনিংটা তো সবসময় সম্ভব নয়, তো ওই ওপর দিয়েই মোটামুটি করে একটু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আমি বিয়ে হয়ে আসার পর আমি দেখেছি আমার এই যে দেয়াল আলমারিটা এটা কিন্তু খোলাই ছিল। তো এইখানে আমি আমার সমস্ত কাচের বাসন কোসন যেগুলো শখের টুকিটাকি তখন যৎসামান্যই ছিল, তবুও সেইগুলো না সুন্দর করে গুছিয়ে রেখে দিতাম। তারপর একদিন তোমাদের দাদাভাই ঠিক করলো এইখানে এইরকম কাঠ দিয়ে সুন্দর করে শোকেস বানিয়ে নেওয়া হবে। তো আমার তো ভারী আনন্দ হলো, যাকগে আমার বাসন কোসনগুলোতে ধুলো ময়লা আর পড়বে না, এগুলোর একটু হিললে হলো, না হলে মাঝে মধ্যেই আমাকে মুছে পরিষ্কার রাখতে হতো, ওপেন থাকলে যেমন হয় আর কি। ও মা, তারপর যখন এই আলমারিটা বানানো হলো তখন দেখি একটা একটা করে সমস্ত পুতুলগুলো নিয়ে এসে এই আলমারিতে সাজানো হচ্ছে, আর আমার সমস্ত জিনিসপত্রগুলো একটা একটা করে বের হচ্ছে। তখন সেই সমস্ত জিনিসপত্রগুলো কোথায় স্থান পেল জানো? ওই যে নিচে ঢাকা যে অংশটুকুনি রয়েছে, প্লাই দিয়ে পুরোটা ঢাকা রয়েছে, সেই অংশটাতে আমার ওই বাসন কোসনগুলোর ঠাঁই হলো। যাকগে, তবুও তো একটা জায়গা পেয়েছি। তবে জানো তো, আমার বর্মশাইয়ের এই যে একটা শখ রয়েছে, পুতুলের শখ, এটা কিন্তু আমার ভালোই লাগে। প্রচুর পুতুল রয়েছে আমার ঘরে, কৃষ্ণনগর ঘূর্ণির কত যে পুতুল রয়েছে, ভালো লাগে সাজিয়ে গুছিয়ে রাখলে, সুন্দর লাগে দেখতে। যেই আমার ঘরে আসুক না কেন, প্রথম নজরটা কিন্তু আমার ঘরে এসেই এই দেয়াল আলমারিটার দিকে পড়ে। আগের দিন খাটের চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, এই বাইরের চৌকির চাদরটা আর চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম বাইরের চাদরটাকেও চেঞ্জ করে নিই। আর বাইরে বেশ রোদ ভালোই উঠেছে, সকাল সকাল কেচে দিলে সারাদিনে বেশ সুন্দর শুকিয়েও যাবে। এই দেখো, বাইরের বিছানাটা কাঁচা চাদর পেতে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এইরকম একদম টান টান চাদর পাতা বিছানা আশা করি সবারই ভালো লাগে, তাই না? আমার কিন্তু বেশ লাগে। বিছানার চাদর এলোমেলো কোচকানো একদমই অপছন্দ আমার। এদিকে ঘরদোর সমস্ত ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়ে গেছে, আর এদিকে দিদি কাজ করছে, মানে এটাই এখন শেষ কাজ, লাস্টেই আমাদের এঁটো বাসনগুলো সমস্ত মেজে দিয়ে যায়। তো ওদিকে দিদির কাজও প্রায় হয়ে এসেছে, আর এদিকে আমি এসেছি ওই একটা কুলো নিতে। আমার যে সবজি বানানোর কুলো সেটা না ভেঙে একেবারেই নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে একখানা কুলো ওই যে ওপরে এক গোছ করে রাখা রয়েছে ঢালা কুলো, ওখান থেকেই একখানা নামিয়ে নেব, বেশ হালকা দেখে। তো একটা বেশ ছোট্ট দেখে হালকা দেখে পছন্দ করে কুলো নিয়ে আসলাম। আর এরা দুজন আজকে সকাল থেকে এত চিৎকার করছিল, কিছুতেই একটাকেও ঘরে রাখতে পারছিলাম না। তখন সকাল সকাল একদম আজকে এদেরকে বাইরে বার করে দিয়েছি, যে যা বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি কর। ও মা, বাইরে যখন নিয়ে এসেছি মানে দুজনকে দেখেই ব্যাস চিৎকার একেবারে গায়েব, মানে দুজনের দেখা করার ইচ্ছা হয়েছিল, এটাই আর কি। তো যাই হোক, চলো, নতুন কুলো নিয়ে এসেছি, পুরনো কুলো একেবারেই বিদায় করে দিয়েছি। চলো এবার সবজি পাতিগুলো সমস্ত গুছিয়ে নিই। আজকে না এই লাল ডাঁটার চচ্চড়ি বানাবো, এত ভালো লাগে এই লাল ডাঁটা। আজকে একটু এই চচ্চড়ি করব, আর তার সাথে এই ডাঁটা দিয়েই ডাল করব। এই ডালের মধ্যে না জানো তো, ওই কাঁঠালের সময় কাঁঠালের যে দানাগুলো হয়, সেই দানা যদি দুটুকরো করে দিয়ে দেওয়া হয়, সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মানে ডালেও ওই কাঁঠালের দানা দিলে ভালো লাগে, আবার এই যে লাল ডাঁটার যে চচ্চড়িটা কুমড়ো আলু পটল দিয়ে, তার মধ্যেও ওই দানা দু একটা ফেললে কিন্তু সত্যিই ভীষণই ভালো লাগে। এই তো আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই কাঁঠালও খাবো আর দানাগুলোকেও সযত্নে রাখবো এইরকম চচ্চড়ি খাওয়ার জন্য। আজকে সকালে তোমাদের দাদাভাই যেহেতু আর জল খাবার খাবে না, সেই কারণে মা বাবার জন্য আজকে চিড়ে দিয়েছি।
ওনাদেরকে বললাম তোমরা একটু চিড়ে খেয়ে নাও, তাহলে আজকে রুটি করব না। আর এদিকে বাবান বলল প্রেশার কুকারের ভাত খাবে, তো প্রেশারের মধ্যেই একটা আলু সেদ্ধ দিয়ে ওর ভাতটা নামিয়ে নিয়ে রেখে দিয়েছি। ও এখনও পড়ছে, পড়া কমপ্লিট হয়নি, তো পড়ে উঠুক তারপরে খেতে দিয়ে নেব। ভাতটা ওদিকে বসিয়েছি। ডাটা চচ্চড়ি করবো বলে সমস্ত সবজিপাতি আমার কোটা হয়ে গেছে। এখানে পটলগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, গতকাল যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু ভাজা করব ডালের সাথে, আর তার সাথে উচ্ছে ভাজা, মানে একদম সিম্পল রান্না বান্না আজকে যাকে বলে। আর ওখানে চাদর ভিজিয়ে রাখা রয়েছে, একটু কিছু বসিয়ে দিয়ে নিয়ে তারপর কাঁচাকুচিগুলোও সেরে নেব। ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে যেই না ফুটে উঠেছে, গ্যাসটা সিম করে ও ঢাকনাটা একটু আলগা করে এদিকে কাঁচাকুচিটা সেরে নিয়েছি। কাঁচা হয়ে গেছে, এইবার এটাকে দড়িতে শুকোনোর জন্য মেলে দিয়ে নিই। আজকে অনেক দিন পর বাবা বাড়িতে এলো। বাবা তো ছিল না, বাবা গাড়ি নিয়ে কাজে গিয়েছিল, তো ছুটি পেয়েছে, বাড়িতে এসেছে। আর গতকাল যেহেতু ঝড় হয়েছিল, আম দিতে এসেছে, মানে গাছ থেকে প্রচুর আম পড়ে গেছে, আর সেই আম আমাকে দিয়ে গেল। এদিকে বাবানের সাইকেলটাতেও একটু প্রবলেম হচ্ছিল, ওর বাবার নিয়ে যাওয়ার সময়ও পাচ্ছিল না। ও আশায় বসেছিল কবে দাদান আসবে তবে দাদানের সাথে যাবে। তো এই দেখো এখন দাদানের সাথে সাইকেল ঠিক করতে যাচ্ছে। এদিকে ভাত নামানো হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, তার সাথে উচ্ছেগুলো বেশ কড়া করে লাল করে ভেজে নিলাম। আর এই পাকা পটল ভাজাগুলো না ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকগুলোই পাকা পটল ছিল, সবকটাই ভেজে নিলাম। এর মধ্যেই দিয়ে নিচ্ছি একটু 5 ফোড়ন, ওই ডাটা চচ্চড়িটা যেহেতু রান্না করব। তো 5 ফোড়নটা তেলের মধ্যে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ আদা বাটা দিয়ে নিলাম। এই চচ্চড়িটার মধ্যে আমি দেখেছি একটু আদা বাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তাই একটু আদা বাটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর একটা ভুল করেছি, সেটা হলো ডাটাগুলো না প্রথম অবস্থাতে দিয়ে দিলে ভীষণই গলে যেত, আর আমার দিয়ে দেওয়াই হয়ে গিয়েছিল। তো যেহেতু থরে থরে সাজানো ছিল আর ডাটাটা একদমই ওপরে পড়েছিল, তাই ডাটাগুলো না আমি তুলে রেখে দিলাম। আগে সবজিগুলো নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম, আর তারপর আমি এর মধ্যে একটু সেদ্ধ হয়ে গেলে তবে ডাটাগুলো দিয়ে একটু ভেজেছি। আর এদিকে গরম যেহেতু পড়ে গেছে, আমাদের পাড়াতেও ওই কুলফি, মালাই, পেপসি এগুলোর আনাগোনা শুরু হয়েছে। মাঝে মধ্যেই আমিও কখনো কিনি, কখনো ওর বাবাও কেনে। আজকে ওর দাদাই কিনে দিয়েছে সবার জন্যই একটা করে, আমার ভাগেও একটা বরাদ্দ হয়েছে। তো রান্না করতে করতেই মালাইটা খেয়ে নিলাম। আর এমন তীব্র গরমের মধ্যে একটা আইসক্রিম অথবা এরকম পেপসি, কুলফি, মালাই যাই হোক না কেন, খানিকক্ষণের জন্য কিন্তু বেশ খানিকটা আরাম পাওয়া যায়, তাই না? তবে পেপসিটা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু এই কুলফি মালাইটা আমার কিন্তু ভীষণ পছন্দের। তোমরা কারা কারা আমার মতো কুলফি মালাই খেতে ভালোবাসো কমেন্টে জানাতে ভুলো না। ওদিকে ডাটা চচ্চড়িটা আমার নামানো হয়ে গেছে, আর এদিকে ভাবলাম মুগের ডাল অল্প একটু রান্না করি। তো এই যে মুগের ডালটা একটু ডাটা দিয়ে রান্না করব, ডালটা সুন্দর করে ভেজে নিচ্ছি। মুগের ডাল কাঁচা রান্না করলে তার একটা স্বাদ, আবার এরকম ভেজে রান্না করলে তার একটা স্বাদ। ডালটা ভাজা হতে হতে দেখিয়ে দিইনি, এই দেখো ডাটা চচ্চড়িটা কিন্তু একেবারেই শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি, আর আদা বাটা দেওয়ার জন্য দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এই যে এই কটা ডাটা রেখেছি ডালে দেব বলে। দুপুরে রান্না বান্না তো একেবারেই কমপ্লিট। তো এই যে বাবা মায়ের ভাতটাও বেড়ে নিয়েছি, চল ওনাদেরকে দিয়ে আসি। তবে তার আগে দেখিয়ে দিইনি, এখানে রয়েছে উচ্ছে ভাজা, তার সাথে রয়েছে লাল ডাটা চচ্চড়ি, তার সাথে রয়েছে ডাল। তবে বাবা যেহেতু ডালে কোনো সবজি পছন্দ করেন না, তাই ওনার জন্য ডাটা বেছে তুলেছি। আর তার সাথে রয়েছে পটল ভাজা। তবে আমার শাশুড়ি মা ডাটার ডাল ভীষণই পছন্দ করেন, উনি সবজি দিয়ে মানে রান্না করে দিলে ভীষণই পছন্দ করেন, তাই মাকে অনেকগুলো ডাটা দিয়ে ডাল দিয়েছি। বাবা মাকে বাবানকে খেতে দিয়ে নিয়ে তারপর অনেক কিছুই টুকিটাকি কাজকর্ম থাকে, যেমন উঠোন ঝাড় দেওয়া, তারপর মিঠুকে স্নান করানো, সমস্ত কিছু করে নিয়ে এই সবে স্নানটা সেরে উঠলাম। তবে একটা কাজ কমেছে, সেটা হলো বাসন কোসনগুলো রেখে দিলাম। তবে সব বাসন যে রেখেছি তেমনটা নয়, ওই কড়াই, খুন্তি, হাতা, গামলা এইগুলো রেখেছি। টুকিটাকি যে সমস্ত বাসনগুলো আমার হয় সেগুলো কিন্তু বাটি ঘটি এগুলো আমি মেজেই নিয়েছি, অত বাসন রাখলে চলবে না। তো
তো সেই কারণে কিছুটা মেজেছি। তো মা একটু আমাকে বকে যে রেখে দে সেগুলো, কিন্তু আমি দেখি কি এত বাসন যদি রেখে দিই তারও বিরক্ত লাগবে, আর আমারও ঠিক মন থেকে না ভালো লাগবে না। ওই এক কল্পার বাসন দেখে আমারই কতটা খারাপ লাগে, আর সেখানে কাউকে দিয়ে করাচ্ছি বলে তার উপরে পুরো চাপটা দিয়ে দেব, এই জিনিসটা আমার ঠিক মন থেকে সায় দেয় না। তো যাই হোক, বাবানের অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, এখন তার আঙুর খেতে ইচ্ছে করেছে, আমাকে বলে একটু আঙুর দাও। তো এই যে এই কোটোর মধ্যে না ওই কালো আঙুর, সবুজ আঙুর সমস্ত রেখে দিয়েছিলাম, ওকে বলেছি যখন ইচ্ছা হবে নিয়ে খাস। তো তার হাতে করে না দিলে তার আবার খেতে ইচ্ছে করে না, তো ধুয়েই একেবারে পরিষ্কার করেই কন্টেনারে রেখে দিয়েছিলাম, আর এই এখন ওকে দিয়ে নিচ্ছি। ফলমূল তো একেবারেই ও খেতে চায় না, আর ওকে কি বলবো, আমি নিজেও খাই না। আমাদের বাড়ির ফলমূল যদি কেউ খায় সেটা হলো আমার শাশুড়ি মা। তো যাই হোক, এদিকটাতে প্রচুর বাসন কোসন দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু সমস্ত দুপুরে আমি মেজে রেখেছি। তো এইগুলো আমি কিছুই দিদির জন্য রাখি নাই, দেখো প্রেশার কুকার, ডেচকি, এগুলো সমস্তই আমার একদম মেজে ঘষে রাখা। তারপর মিক্সির যে জারগুলো, এগুলো এঁঠোতে রাখতে আমার না খুব একটা ভালো লাগে না। যাই হোক, এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। ওদিকে এডিটের কাজ অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হয়নি, সেগুলো সমস্ত সেরে নিতে হবে। খাওয়া দাওয়া করেছি, এখন শরীরটা ভীষণ ঝিম লাগছে, যাই একটু শুয়ে শুয়ে বাকি কাজগুলো কমপ্লিট করি। ওদিকে তোমাদের দাদাভাই তো তার পুজোতে চলে গিয়েছে, আর এদিকে চা করে নিলাম। আজকে বাবান বলেছে একটু চা খাবে, তার সাথে পকোড়া কিনে নিয়ে এসেছে। তো এই যে এখানে চা আর তার সাথে পকোড়া, চলো এবার দুজন মিলে একটু জমিয়ে চা খেয়ে নিই, তারপর বাবান ওদিকে পড়তে বসবে, আর আমারও টুকিটাকি কাজকর্ম যা থাকবে সেরে নেব। তো এখন বাজে ঘড়িতে ঠিক 7:15, আর বাবানের তো পড়া রয়েছে। তোমাদের দাদাভাই তো পুজো করতে চলে গিয়েছে, আর সেই কারণে ও আর দিয়ে আসতে পারবে না, তাই আমাকেই যেতে হচ্ছে। তো এখন যাই, আমি দিয়ে আসি, আর ওকে আনার সময় তখন আর আমি একা যেতে পারবো না, তখন কাউকে সাথে করে নিয়ে যেতে হবে, কারণ ওই গলিটা না ভীষণই মানে মানে কি বলবো, একটু নির্জন টাইপের আর কি, একটু ভয় ভয়ই লাগে। তো এখন বাবানকে ওই রাস্তায় দিয়ে আমি অন্য রাস্তা দিয়ে আসবো আর কি, মানে ওই পার্কের রাস্তা দিয়ে চলে আসবো, তাহলে ওই দিকটাতে অনেক লোকজন থাকে, অসুবিধা হয় না। তো চলো ওকে দিয়ে আসি। আসার পর এই দেখো এখানে সমস্ত মুদিখানার জিনিসপত্রগুলো রয়েছে, মানে বেশি কিছু নয়, এই ময়দা আর এখানে রয়েছে বাদাম আর তেল, এগুলো সমস্ত তোলাপোড়া করতে হবে, রাত্রে রান্না করতে হবে, তো অনেক কিছু কাজ রয়েছে, আগে দিয়ে আসি। বাবানকে দিয়ে খানিক আগেই এসেছি, আর আজকে এসে না পোশাকটা ছাড়িনি, ভাবলাম আবার তো 2 ঘন্টা বাদেই যেতে হবে, তার থেকে বরঞ্চ আমি টুকটাক কাজকর্মগুলো সেরে নিতে থাকি। আর কি বলতো, ওই যে বললাম ওই রাস্তাটা দিয়ে আসবো না, অন্য রাস্তা দিয়ে আসবো। তো হ্যাঁ, কিছুটা দূর হলো ঠিকই, একটু ঘুর হলো, তবুও অন্য রাস্তা দিয়ে আসলাম। দিনকালের অবস্থা একেবারেই ভালো নয়, নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। খবরের কাগজ অথবা ফোন খুললেই বা কোনো নিউজ চ্যানেল খুললেই নানান রকম সমস্ত ঘটনা শোনা যায়, যেগুলো ভীষণ বিচলিত করে। আর সত্যি কথা বলতে গেলে, যেখানে জানি বিপদ, যেখানে জানি সমস্যা হলেও হতে পারে, সেই সব জায়গাগুলো আমার মনে হয় একটু এড়িয়ে চলাই ভালো, কারণ সময় একেবারেই ভালো না, দিনকাল একেবারেই ভালো না। তো সেই কারণেই আর কি, নিজের যেখানে ভালো হয়, যেখান দিয়ে আমার মনে হবে যে এইটাই ঠিক, এইটাই সেফটি আমার পক্ষে, তো সেই কাজটাই আমি সবসময় করে থাকি আর কি। কোনো রকম রিস্কে কোনো দিনও যাইনি, এখনও যাই না, এবং ভবিষ্যতেও কোনো দিনও যাব না। বিপদ কখনো বলে আসে না, আর এমনিতেই লোকমুখে মানে ওই রাস্তাটা সম্পর্কে একটু দুর্নামি রয়েছে, একটু দুর্নামি শুনেছি, তো সেই কারণেই একটু ভয় ভয় লাগে আর কি। তো এই দেখো এই দিকটাতে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ওই আলু আর কুমড়ো দিয়ে যেমন তরকারিটা আমি করি লুচি পরোটার, একটু হিং ফোড়ন দিয়ে মিষ্টি মিষ্টি করে ঠিক তেমনভাবেই তরকারিটা করে নিচ্ছি। আর ওই যে আমার স্বভাব, দুপুরবেলায় তো একদম গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি, একদম চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন। আর এই এখন এই যে রান্না বসালাম, ফোড়ন দিলাম, চারিদিকটাতে তেল ছিটকালো, আর আমার তো ওই একই কাজ, সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো পরিষ্কার না করলে একেবারেই ভালো লাগে না, তো সঙ্গে সঙ্গেই মুছে নিলাম। বাবানের ছুটি হয়েছে ঠিক 9:40,
বাবানকে আমি আর কাকিমা মিলে আনতে গিয়েছিলাম। আর ময়দাটা না আগেই আমি ওই যে বললাম মেখে রেখে যাব, তো মেখে রেখে গিয়েছিলাম, সত্যিই আমার বেশ সুবিধা হয়েছে। আর এসেই দেখো ঝটপট আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। আজকে পরোটা সবার জন্যই রাত্রেবেলায় করছি, মা বাবা আমি বাবানের বাবা সবাই মিলে খাবো, বেশ অনেকগুলো পরোটাই করতে হবে। আর ওই যে আমার আবার একটুখানি এইরকম ত্রিকোণা করে পরোটা বেলার স্বভাব। আমার কাছে পরোটা মানেই ত্রিকোণা, গোল একেবারেই নয়। আমার বাবান আবার গোল পরোটাই ভীষণ ভালোবাসে, তো বাবানের জন্য আমাকে একটা গোল পরোটা করতে হবে, আর একটা বলেছে চিনি দিয়ে পরোটা করে দিতে। এইরকম চিনি দিয়ে পরোটা আমি ভীষণ ভালোবাসতাম ছোটোবেলায়, এখনও যে ভালোবাসি না তা নয়, তবে নিজের জন্য আর খুব একটা করা হয়ে ওঠে না। তো বাবানের জন্য একটা বানিয়ে নিচ্ছি। ছোটোবেলায় মাকে দেখেছি এরকম করে চিনি দিয়ে পরোটা বানিয়ে দিত, স্কুলে টিফিনেও কত নিয়ে গিয়েছি। বাবানের একটা গোল পরোটা আর একটা চিনির পরোটা। পরোটাগুলো সবগুলোই একসাথে ভেজে নেব। আগে অবশ্য বাবা মায়েরটার বাবানেরটা ভেজে নিয়ে ওদেরকে খেতে দিয়ে নিই, তারপর তোমাদের দাদা ভাইয়েরটা আমারটা একসাথে ভাজবো। আজকে যেহেতু বিকেলবেলায় পুজো করতে গেছে, মানে বিকেল থেকে গিয়েছে, সন্ধ্যে থেকে পুজো, আজকে মোটামুটি ওই 11টা সাড়ে 11টার মধ্যে পুজো হয়ে যাবে, তো তাড়াতাড়িই চলে আসবে, সেই কারণে পরোটাগুলো এখনই ভেজে রাখছি। এখন তো ঘড়িতে প্রায় 10টা বাজে, মানে সমস্ত সারতে একেবারে ওই 11:15 তো হয়ে যাবেই, তো তখন ওই ভেজে রেখে দেবো, আসলে একটু কড়াই গরম করে দিলেই হয়ে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর হ্যাঁ আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। তাহলে আজ আসি, আগামীকাল আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে। টাটা।